এদিকে কাব্য খেয়াল করেছে মাইশা ওখান থেকে চলে গেছে। ওই মুহূর্তে কাব্যের নিজের কাছেও বিষয়টা খারাপ লেগেছে। বিনা দোষে মাইশা কষ্ট পাচ্ছে, কিন্তু কিছু তো করার ছিল না। এমনটা না করলে তো একসাথে তিনটে মানুষ কষ্ট পেত। এই ভেবে দীর্ঘশ্বাস ফেললো কাব্য। তারপর আব্বুর হাত ধরে বলল, দেখো বাবা, যেটা হওয়ার সেটা হয়ে গেছে, আর আমার কোনো অসুবিধা নেই মাইশাকে মেনে নিতে। মাইশার আব্বু কাব্যের কথা শুনে ওর মাথায় হাত দিয়ে বলল। তারপর মাইশার আব্বু আর কাব্য এটা ওটা বলে গল্প করতে লাগলো। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি আমি, আর শুধু দীর্ঘশ্বাস ফেলছি। অসম্ভব কষ্ট হচ্ছে আমার জন্য আব্বু মাথা নিচু করে কাব্য ভাইয়ের সাথে কথা বলছে। সেটা মোটেও ভালো লাগছে না আমার। এমন সময় পেছন থেকে আমার কাঁধে হাত রাখলো। পিছন ঘুরে আপুকে দেখে এই মুহূর্তে প্রচণ্ড রাগ হচ্ছে আমার। আমি পিছন ঘুরে আপুর হাত সরিয়ে বললাম, তুমি আমার সাথে কথা বলবে না। তোমার জন্য আজকে আব্বু কাব্য ভাইয়ের সাথে মাথা নিচু করে কথা বলছে। আমার কথা শুনে আপু বলল, তাই আমার উপর রাগ করছিস? বিনিময়ে আমি কিছু বললাম না। আমায় চুপ থাকতে দেখে আপু বলল, আমি জানি বোন, এই মুহূর্তে তোর আমার উপর খুব রাগ হচ্ছে, ঘৃণা হচ্ছে, কিন্তু বিশ্বাস কর, এটা করা ছাড়া আর কোনো উপায় ছিল না। তুই জানিস আব্বু প্রেম ভালোবাসা কোনো দিনও পছন্দ করে না। আর এটাও জানিস আমি আব্বুকে কতটা ভয় পাই। তার সাথে সেই ছোটবেলা থেকে কাব্যর সাথে আমার বিয়ে ঠিক করেছিল আব্বু। তাই তো কিছু করতে পারছিলাম না, তাই বাধ্য হয়ে তোর কথা বলা লাগলো। তাই বলে আপু, তুই তো কাউকে ভালোবাসিসনি, তাই এখন এমন মনে হচ্ছে। যেদিন কাউকে সত্যিকারে ভালোবেসে ফেলবি, সেদিন দেখবি তোর মনে হবে আমি কোনো ভুল করিনি। আর আমি যেমন কাব্যকে ভালোবাসি না, আর তার সাথে কাব্য তো আমায় ভালো। এতটুকু বলতেই এমন সময় আপুর ফোনটা বেজে উঠল। আপু ফোনটা হাতে নিয়ে আমার গালে হাত দিয়ে বলল, প্লিজ বোন, কষ্ট পাস না, দেখবি সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। এই বলে আপু চলে গেল। আর আমি ভাবছি আপুর বলা কথাটা, তুই যখন কাউকে ভালোবাসবি তখন বুঝবি। ভালো আর বাসতে পারলাম কই, তার আগেই তো বিয়ে হয়ে গেল। থুর। পরের দিন সকালবেলা কাব্য ভাইয়ার অফিসে জরুরি কাজ থাকার কারণে আমাদের চলে আসতে হলো। অবশ্য ভাইয়া বলেছে খুব তাড়াতাড়ি আমায় আবার নিয়ে আসবে। আপুরা থেকে গেল, হয়তো আরও কিছুদিন থাকবে, তারা তারপর যাবে। গাড়িতে বসে আছি, আমার ভালো লাগছে না। এইভাবে দুম করে বিয়ে হয়ে যাবে সেটা আমি কল্পনাও করতে পারিনি। জানালার দিকে তাকিয়ে আছি বাহিরে, সবাই যে যার মতো কাজে ব্যস্ত। এমন সময় কাব্য ভাইয়া বলে উঠল, কি ভাবছিস? না কিছু ভাবছি না তো, এমনি। মন খারাপ করছে? না তেমন কিছু নয়। এতটুকু বলে ঠোঁটে কামড় দিলাম আমি। তারপর তাকালাম ভাইয়ার দিকে, না কিছু শোনেনি। উফ, বাঁচলাম বাবা, শুনলে হয়তো এখানেই। এরপর গাড়িতে আমাদের আর কোনো কথা হয়নি, পুরো রাস্তাটাই নীরবতায় কাটিয়ে দিলাম। বাড়ি ফিরে মামনির সাথে কিছুক্ষণ কথা বলে সোজা রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে গেলাম ওয়াশরুমে। মাথা নিচু করে বিছানায় বসে আছি আমি, আর বাকি সবাই রাগী লুক নিয়ে তাকিয়ে আছে আমার দিকে। আর সবার চেয়ে বেশি রাগী লুকিংয়ে আছে কাব্য ভাই। অবশ্য দোষটা আমার ছিল। বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে হাতে গুরুতরভাবে আঘাত পেয়েছি আমি। গোসল করার সময় হঠাৎ পা পিছলে পড়ে যাই আমি। আমার চেঁচানোর আওয়াজে কাব্য ভাই এসে তারপর আমার অবস্থা দেখে আমায় কোলে তুলে নিয়ে বিছানায় বসিয়ে দেয়। তারপর একে একে সবাই চলে আসে রুমে। এসেই সবার বকাঝকা শুরু, যেমন এখনটা দিচ্ছে মামনি। তুই কি কানা নাকি, চোখে দেখিস না? কি করে পড়ি বলতো? সরি মামনি, কি করে পড়ে গেলাম আমি নিজেও জানি না। কি করে পড়লাম আমিও জানি না মামুনি, এটা কোনো কথা মাইশা? সরি, আমার কি দোষ বলো? আমি তো এই বলে যেই না হাতটাকে একটু নাড়াতে গেলাম, তখনই ব্যথায় মুখ থেকে বেরিয়ে আসলো আহ। আমার ব্যথার আওয়াজে মামনি তাড়াতাড়ি করে একটা মলম নিয়ে আসলো। তারপর হাতে মলম লাগিয়ে দিল। তারপর একে একে সবাই চলে গেল, শুধু থেকে গেল কাব্য ভাইয়া। চোখ লাল করে তাকিয়ে আছে আমার দিকে ভাইয়া, যা দেখে ভয়ে চুপটি করে
বসে আছি আমি, কোনো কথা বলছি না। হঠাৎ ভাইয়া সামনে এসে বলল, তোর চোখ কোথায় থাকে? কোথায় কোথায় কিভাবে হাঁটতে হয় সেটাও জানিস না? ইডিয়েট মেয়ে কোথাকার। এতটুকু বলে রাগে ফুঁসতে ফুঁসতে চলে গেল কাব্য ভাইয়া। ভাইয়া যেতেই জোরে জোরে শ্বাস ফেলতে লাগলাম আমি। ধুর, ভাল লাগে না, এমনিতেই মনটা ভালো ছিল না, তারপর ওপর হাতটায় ব্যথা পেয়েছি। উফ, কি যন্ত্রণা করছে, এই বলে ফু দিতে লাগলাম আমি। ব্যথা পাইছি তো পাইছি, ডান হাতটায় পেতে হলো। এখন আমি খাবার খাবো কিভাবে? রাত 9টা, বিছানায় বসে আছি আমি, আর নিচে সবাই খাবার খাচ্ছে। অবশ্য মামুনি বলেছে নিচে সবাইকে খাবার দিয়ে আমার জন্য খাবার নিয়ে আসবে, সেই অপেক্ষায় বসে আছি আমি। হাতে ব্যথার কারণে আমাকে নিচে যেতে বারণ করেছে মামুনি। ধুর, এই মুহূর্তে নিজের প্রতি নিজেরই রাগ হচ্ছে আমার। কি করে যে পড়ে গেলাম বুঝতেই পারিনি। এদিকে খিদেও পেয়েছে খুব। এই মুহূর্তে আম্মুর কথা ভীষণ মনে পড়ছে আমার। এখন যদি বাসায় থাকতাম, আম্মু মামুনির মতো খাবার নিয়ে এসে খাইয়ে দিত। ভাবতেই মনে মনে খুশি হয়ে পরক্ষণেই দীর্ঘশ্বাস ফেললাম আমি। এমন সময় দরজা খোলার আওয়াজে নড়ে চড়ে বসলাম আমি। সামনে তাকিয়ে কাব্য ভাইয়াকে দেখে ভয়ে কিছুটা মাথা নিচু করে ফেললাম আমি। না জানি আবারও বকা দেয় নাকি। হঠাৎ ভাইয়া এসে আমার পাশে বসলো, হাতে তার খাবারের প্লেট। কিন্তু ভাইয়া কেন নিয়ে আসলো? মামুনির আনার কথা ছিল তো, কিন্তু আনছে যখন খেতে তো হবেই। কিন্তু খাবো কিভাবে? আমি তো হাত নাড়াতেই পারছি না। এসব আলতু ফালতু ভাবনার মাঝে ভাইয়া বলে উঠল, হা কর। ভাইয়ার কথা শুনে চোখ বড় বড় করে তাকালাম আমি। ভাইয়ার দিকে তাকিয়ে দেখলাম ভাইয়া আমার দিকে এক লোকমা খাবার মুখের কাছে ধরে রেখেছে। আমি হাঁ হয়ে তাকিয়ে রইলাম ভাইয়ার কাণ্ড দেখে। আমাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে ভাইয়া বলে উঠল, কি হলো? কথা কি কানে যাচ্ছে না তোর? ভাইয়ার কথা শুনে কিছুটা হকচকিয়ে উঠলাম আমি। তারপর বলে উঠলাম, তুমি আমায় খাইয়ে দিবে ভাইয়া? তুই আবার আমায় ভাইয়া রাখছিস? ভাইয়ার কথা শুনে ঠোঁট কামড়ে দিলাম আমি। তারপর একসাথে বলতে লাগলাম, সরি সরি ভাইয়া, সরি, থুক্কু, প্লিজ রাগ করো না। আমি চেষ্টা করছি তো, ধীরে ধীরে ঠিক হয়ে যাবে। প্লিজ এখন কোনো শাস্তি টাস্তি দিও না, এমনিতেই হাতে যন্ত্রণায় আমি সহ্য করতে কষ্ট হচ্ছে। এদিকে মাইশার কথা শুনে কাব্যের বুকের ভিতর ব্যথা শুরু হয়ে গেল। তার সাথে রাগও উঠতে লাগলো। তার তো ইচ্ছে একটা থাপ্পড় মেরে দিতে মাইশাকে। তারপর যথাসম্ভব নিজের রাগকে কন্ট্রোল করে বলে উঠল সে, ব্যথা তো করবেই। ওরকম পাগলের মতো কাজ করলে তো ব্যথা পাবি। না জানি কিভাবে পড়ে গেছিস তুই। যা হয়েছে ভালো হয়েছে, স্টুপিড মেয়ে। আমি পাগল, সাথে স্টুপিডও? কি হলো, চুপ কেন? আর এত কথা শুনতে চায়নি। মা বললো তোকে খাবার খাইয়ে দিতে, তাই খাবার খাইয়ে দিচ্ছে। এত কথা কেন বলছিস তুই? তাড়াতাড়ি হা কর। ভাইয়ের ধমক শুনে তাড়াতাড়ি করে খাবার খেতে লাগলাম আমি। এই প্রথমবার ভাইয়া আমাকে নিজের হাতে খাবার খাইয়ে দিচ্ছে, ভাবতেই অবাক লাগছে। এর আগে যতবার ভাইয়ের সাথে দেখা আর কথা হয়েছে ততবারই শুধু বকা দিত। কোনো ছেলের সাথে কথা বললে মন্দ বলল, রাগারাগি করত, আর ভাইয়া রেগে গেলে খুব কড়া শাস্তি দিত। এই প্রথম ভাইয়া খুব কম বকা দিছে, তার সাথে আবার খাবারও খাইয়ে দিছে। মনে মনে খুব ভালো লাগছে, ভাইয়া আমায় খাইয়ে দিচ্ছে আর আমি অপলকভাবে তাকিয়ে আছি ভাইয়ার দিকে। এই মুহূর্তে ভাইয়াকে সত্যি অন্যরকম লাগছে। কে বলবে এই ছেলেটা এতটা রাগী আর বদমেজাজি? বেশ কিছুক্ষণ পর ভাইয়া আমায় সব খাবার খাইয়ে দিয়ে খাবার প্লেট নিয়ে চলে গেল। আমিও পানি খেয়ে শুয়ে পড়লাম। কেন জানি না ভাইয়ার প্রতি এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। আজ বুঝতে পেরেছি ভাইয়া আসলে বাইরে থেকে যতটা রাগী বোঝায়, আসলে ভাইয়া ততটা রাগী নয়, ভেতরটা হয়তো অনেক নরম। এই ভেবে মুচকি হেসে চোখ বন্ধ করে ফেললাম। ধীরে ধীরে ঘুমের রাজ্যে তলিয়ে গেলাম আমি। রাত 12টা। রুমে ঢুকে লাইট অফ করে দিল কাব্য। তারপরে সে পড়ল বিছানায়। কাব্য এই দৃষ্টিতে তাকিয়ে আছে মাইশার মুখের দিকে। জ্যোৎস্না ভরা রাতে জানালা ভেদ করে চাঁদের আলো এসে মুখে পড়ছে মাইশার।
কতটা না মায়াবী লাগছে মাইশাকে কাব্যর কাছে। কাব্যের হাত অটোমেটিক চলে যায় মাইশার মাথার কাছে, তারপর মুখ থেকে বেরিয়ে আসে, একটা পাগলি মেয়ে, আর এখন তো পাগলি বউ আমার। এই পাগলিটার জন্য সে ছোট্টবেলা থেকে পাগল আমি, অথচ এই পাগলিটা আজও বুঝতে পারল না। কবে বুঝবি তুই কতটা চাই আমি তোকে? তুই শুধু আমার ভয় পেয়ে গেলি, কখনো ভালোবাসতে পারলি না। তবে আমি জানি আজ নয় কাল একদিন ঠিকই বুঝবে তুই আমার ভালোবাসা, আর আমি শিওর একদিন তুইও আমায় ভালোবাসবি, হয়তো আমার চেয়ে বেশি। কিন্তু কবে পাগলি, কবে আসবে সেই দিন? তোর মুখে ভালোবাসার কথাটা শোনার জন্য একদম ব্যাকুল হয়ে আছে। কবে ব্যাকুলতার অবসান ঘটবে? আমি জানি মাইশা, তোকে যেভাবে বিয়ে করেছি আমি, সেটা হয়তো করা উচিত হয়নি, কিন্তু কি করব বল? আর তো কোনো উপায় ছিল না। সেদিন তোকে ওইভাবে বিয়ে না করলে হয়তো সারা জীবনের জন্য হারিয়ে ফেলতাম। তার সাথে রিয়াও কষ্ট পেত, আমরা কেউই সুখী হতাম না। তার চেয়ে বরং এটাই ঠিক হয়েছে, তুই আমায় ভালো না বাসিস, কমসে কম চোখের সামনে তো থাকবি, এটাই আমার জন্য অনেক। তোর দুষ্টু মিষ্টি কথাগুলো যে আমার খুব ভাল লাগে। এখন শুধু অপেক্ষা তোর ভালোবাসার। এইভাবে দীর্ঘশ্বাস ফেলল কাব্য। তারপর মাইশার কপালে ছোট্ট একটা চুমু দিয়ে ওকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল কাব্য। সকালে ঘুম ভাঙতেই দেখলাম ভাইয়া আমায় শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ভাইয়া এতটাই শক্ত করে জড়িয়ে ধরে আছে যে আমি নড়তেও পারছি না। এখন কি করব? হাতের ব্যথায় তো কিছু করতেও পারছি না। হঠাৎই ভাইয়ার মুখের দিকে চোখ গেল আমার। কতটা সুন্দর লাগছে ভাইয়াকে। চুলগুলো পড়ে আছে ভাইয়ার কপালে। ইচ্ছে তো করছে হাত দিয়ে সরিয়ে দেই, কিন্তু এই মুহূর্তে সেটা কোনোভাবেই পসিবল নয়। হঠাৎই ভাইয়া একটু নড়ে চড়ে উঠল। ভাইয়ার এভাবে নড়তে দেখে কি যে চোখ বন্ধ করে ফেললাম আমি। না জানি আমি উঠে গেছি দেখে কি বলবে। কিছুক্ষণ পর আস্তে আস্তে করে তাকালাম আমি। ভাইয়া এখনো ঘুমিয়ে আছে। ভাইয়ার নড়ে যাওয়াতে কিছুটা সুবিধা হলো আমার। আস্তে আস্তে ভাইয়ার হাত সরিয়ে উঠে পড়লাম আমি। তারপর বিছানা থেকে উঠে এসে চলে গেলাম ওয়াশরুমে। কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বেরিয়ে আসলাম আমি। ভাইয়া তখনও ঘুমিয়েছিল। আমি আর কিছু না করেই চলে গেলাম নিচে। দেখতে দেখতে কেটে গেল পুরো 1 সপ্তাহ। এখন আমার হাত আর আমি দুজনেই পুরোপুরি সুস্থ। এখন আর কোনো অসুবিধা নেই হাত নড়াচড়া করতে। এই সপ্তাহে প্রতিদিনই ভাইয়া আমায় খাবার খাইয়ে দিছে। বিষয়টা খুবই ভালো লেগেছে আমার কাছে। আজকে থেকে বিষয়টা মিস করব খুব। আমার ভাবনার মাঝে তানিশা রুমে এসে বলল, তোর কি হয়েছে? ভাইয়া তো মনে হয় আমাদের রেখেই চলে যাবে। তার উপর ভার্সিটিতে যেতেও তো দেরি হয়ে যাবে। তাড়াতাড়ি কর বইন। তানিশার কথা শুনে তাড়াতাড়ি করে ঠোঁটে হালকা লিপস্টিক দিয়ে চলে আসলাম আমি। তারপর তানিশাকে বলে উঠলাম, চল আমি তৈরি। চলেন ভাবিজান। তানিশার কথা শুনে হাসলাম আমি। তারপর দুজনেই একসাথে চলে আসলাম নিচে। তারপর মামনি আর মামার কাছ থেকে বিদায় জানিয়ে চলে আসলাম আমরা বাহিরে। গেটের বাইরে বের হতেই দেখলাম কাব্য ভাইয়া গাড়ির কাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরছে তার ব্ল্যাক শার্ট, ব্ল্যাক জিন্স, হাতা কোনোই পর্যন্ত ফোল্ড করা। ভাইয়াকে দেখছি বেশিরভাগ সময় ব্ল্যাক পরে, আর দেখতেও খুব সুন্দর লাগে। যেমনটা এখন লাগছে। হঠাৎই চোখ গেল ভাইয়ার চোখের দিকে। ভাইয়া চোখ লাল করে তাকিয়ে আছে, যা দেখে কলিজার পানি শুকিয়ে গেছে আমার। না জানি এখন আবার কি বলে বকা দিবে। আমার সামনে যেতেই ভাইয়া চেঁচিয়ে বলে উঠল, তোদের এত সময় লেগে আসতে? ভার্সিটি যাচ্ছিস নাকি বিয়ে বাড়ি? আর বলো না ভাইয়া, এই মাইশাই তো। এতটুকু বলতেই তানিশার পায়ে পাড়া দিলাম আমি। সাথে সাথে তানিশা আহ বলে চেঁচিয়ে উঠল। কাব্য ভাইয়া হয়তো বুঝতে পেরেছে ঘটনাটা তা কি, তাই আর তেমন কিছু না বলে শুধু বলল, ঠিক আছে এখন চল, তাড়াতাড়ি তোদের ভার্সিটি দিয়ে আমি অফিস যাব। ভাইয়ার কথা শুনে আমরা দুজনেই একসাথে পিছনের সিটে বসতে গেলে ভাইয়া বলে উঠল, এই তোদের কি আমাকে তোদের ড্রাইভার মনে হচ্ছে? একজন সামনে বস। এই বলে ভাইয়া ড্রাইভার সিটে বসে পড়ল। আমি তানিশার হাতে খোঁচা মেরে বললাম, তুই গিয়ে বসে পড়। আমি পারুম না, তুই বস।
বস না বইন। না মানে না। এমন সময় ভাইয়া চেঁচিয়ে বলল। তোরা কি বসবি নাকি তোদের রেখে চলে যাব? ভাইয়ার চেঁচানোর আওয়াজে আমি আর কিছু না বলেই তাড়াতাড়ি গিয়ে বসে পড়লাম ভাইয়ার সাথে সামনের সিটে, আর তানিশা পিছনে। আমরা বসতেই ভাইয়া গাড়ি চালাতে শুরু করলো। কাব্য ভাইয়া আমাদের ভার্সিটিতে নামিয়ে দিয়ে চলে গেল তার অফিসে। আমরাও হাসি মুখ নিয়ে ভার্সিটির ভিতরে প্রবেশ করলাম। এমন সময় আমাদের সামনে আসলো দিহান। ও আমাদের ক্লাসমেট, বলতে গেলে আমরা ভালো বন্ধু। ও আমাদের সামনে এসে বলল, কি সাতচন্নিরা, তোরা একদিন কোথায় ছিলি? কোনো খোঁজ খবরই নাই। তুই কি বললি দিহাইনার বাচ্চা? আজকে তোর একদিন কি আমার যে কয়দিন লাগে। তানিশার কথা শুনে দিহান দিল দৌড়, সাথে তানিশাও দিল দৌড়। তারপর শুরু হয়ে গেল তাদের মধ্যে লড়ালড়ির দৌড়। আর আমি ওদের কাণ্ড দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসতে লাগলাম। অবশ্য এটা নতুন নয়, ওরা সব সময় কোনো না কোনো কারণ নিয়ে সারাদিন ঝগড়া করবেই। হঠাৎ কেউ পেছন থেকে বলে উঠল, এত হাসতো কেন? তোমার হাসি দেখলে তো আমি পাগল হয়ে যায়। মুহূর্তের মধ্যে হাসি থামিয়ে দিয়ে পেছন ঘুরে তাকালাম আমি। সামনে আবির ভাইয়াকে দেখে কিছুটা ঘাবড়ে গেলাম আমি। উনি হলেন আমাদের ভার্সিটির সিনিয়র, কিন্তু প্রায় এসব আলতু ফালতু কথা বলে, যেটা আমার কাছে সবসময় বিরক্তিকর লাগে, যেমনটা এখন লাগছে। আমার বিরক্তিকর মেজাজে উনি আবার বলে উঠলেন, কি হলো মশাই, কথা বলছো না কেন? ভাইয়া প্লিজ আমার সাথে এই ধরনের কথা বললেন না। আমার কাব্য ভাই জানতে পারলে আমাকে আর আস্ত রাখবে না। কি হলো মশাই, কথা কেন বলছো না? না ভাইয়া কিছু না, এমনি। তা এতদিন ভার্সিটিতে আসনি কেন? আসলে ভাইয়া আমার এতটুকু বলতেই এমন সময় তানিশা আর দিহান ডাক দিল আমায়। আমিও আর কিছু না বলে ওখান থেকে চলে আসলাম। তারপর তিনজন মিলে চলে গেলাম ক্লাসরুমে। এদিকে মাইশা যেতেই আবির হেসে বলল, আজকে যখন তুমি এসেছো, তাহলে আমি আর দেরি করবো না, আজকেই তোমাকে সব কথা বলে দিব। এই বলে হেসে চলে গেল আবির। আজকের মতো সব ক্লাস শেষ করে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম আমি আর তানিশা। কাব্য ভাইয়াও ফোন করে বলেছে কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আমাদের নিতে। ভার্সিটির মাঠে আসতেই এমন সময় সামনে এসে দাঁড়ালো আবির ভাইয়া। ওনাকে দেখে কিছুটা অবাক হলাম আমি। উনি হাতে একটা গোলাপ ফুল নিয়ে বলল, মাইশা, আই লাভ ইউ। ওনার কথা শুনে রীতিমতো চোখ বড় বড় হয়ে গেল আমার। আমি সহ তানিশাও হয়তো হাঁ হয়ে তাকিয়ে আছে। আমাদের এইভাবে তাকিয়ে থাকতে দেখে আবির ভাইয়া বলল, এসব কি বলছো তুমি? কবে হলো তোমার বিয়ে, আর কার সাথেই হলো? আবিরের কথা শুনে তানিশা বলে উঠল, ভাইয়া সেটা একটা বড় কাহিনী, এখন বলা যাবে না। আর বিয়েটা হয়েছে কাব্য ভাইয়ার সাথে। আবির হয়তো অবাক হলো তানিশার কথা শুনে। হঠাৎই আবির বলে উঠল, তাহলে সরি মাইশা, তোমার সম্পর্কে না জেনে এত বড় ভুল করে ফেলেছি। আম সো সরি মাইশা। ওনার কথা শুনে আমি বলে উঠলাম। আমিও হালকা হেসে বললাম, ইটস ওকে ভাইয়া। আচ্ছা, আরেকটা কথা বলি। জি বলুন ভাইয়া। এই গোলাপটা তোমার জন্য নিয়ে এসেছিলাম, কিছু মনে না করলে এটা কি তুমি নেবে? ভালোবাসা ভেবে নয়, এমনি জাস্ট ফ্রেন্ড, ছোটো গিফট হিসেবে নাও। ওনার কথা শুনে আমার একটু খারাপ লাগলো, যার কারণে আমিও মুস্কি হেসে বললাম, ঠিক আছে ভাইয়া দিন। আমার কথা শুনে উনি খুব খুশি হয়ে গেলেন। তারপর তার হাতে থাকা গোলাপটা আমার দিকে এগিয়ে দিলেন। আমিও মুস্কি হেসে গোলাপটা হাতে নিলাম। এদিকে দূর থেকে কাব্য এমন দৃশ্য দেখে চোখে আগুন জ্বলে উঠল তার। আবির ভাইয়া গোলাপটা দিয়েই চলে গেলেন। এমন সময় কোথা থেকে কাব্য ভাইয়া এসে আমার হাত শক্ত করে ধরে টানতে টানতে ভার্সিটির বাইরে বের করে নিয়ে আসলো। আমাদের পিছন পিছন তানিশা আসলো। আচমকা এমনটা হওয়াতে আমি পুরো ঘাবড়ে গেলাম। পরক্ষণেই মনে হলো ভাইয়া কি তাহলে দেখে ফেললো নাকি আবির ভাইয়ার কাছ থেকে গোলাপ নিছি। ভাবতেই ভয়ে ঢোক গিললাম আমি। ভাইয়া আমাকে গাড়ির সামনে নিয়ে এসে চেঁচিয়ে বলল, তোর সাহস কি করে হলো অন্য ছেলের কাছ থেকে গোলাপ ফুল নেয়ার? ভাইয়ের ধমক শুনে আমি পুরো ভয়ে কেঁপে উঠলাম।
এমন সময় তানিশা বলে উঠল। ভাইয়া, তুমি যেটা ভেবেছো আসলে কাহিনীটা তেমন নয়। তানিশার কথা শুনে ভাইয়া আরো রেগে গিয়ে বলল। চুপ কর তুই। ভাইয়ার ধমক শুনে তানিশাও আর কিছু বলতে পারল না। ভাইয়া ঘন ঘন শ্বাস ফেলছে, যাতে বোঝাই যাচ্ছে ভাইয়া কতটা রেগে গেছে। আমি আর তানিশা চুপটি করে কোনো কথা না বলেই গাড়িতে বসে পড়লাম। তারপর ভাইয়াও কোনো কথা না বলে গাড়ি চালাতে শুরু করলো। আর যাই হোক, এই রাস্তার ভিতর চেঁচামেচি করা ভালো দেখাবে না। ঝড়ের গতিতে ভাইয়া গাড়ি চালাচ্ছে, আর ভাইয়ার এমন কাজে আমি ভয়ে পুরো অর্ধেক হয়ে যাচ্ছি। না জানি এখন বাসায় গেলে কি করবে আমায়। আধা ঘন্টার রাস্তা আজকে ভাইয়া 10 মিনিটের মধ্যে নিয়ে এসেছে, যা দেখে বোঝাই যাচ্ছে ভাইয়া কতটা রেগে আছে। ভাইয়া গাড়ি থামাতেই আমি গাড়ি থেকে নেমে এক দৌড় আমায় পাইকে। বাসায় ঢুকেই সোজা তানিশার রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়েছি আমি। আজকে আর আমায় পাইকে, আজকে কোনোভাবেই কাব্য ভাইয়ের সামনে যাওয়া যাবে না, এই ভেবেই বসে পড়লাম তানিশার বিছানায়। এদিকে কাব্য এখন গাড়িতে বসে ঘন ঘন শ্বাস ফেলে নিজের রাগকে কন্ট্রোল করার চেষ্টা করছে। এমন সময় গাড়ির ভিতরে বসে থাকা তানিশা বলে উঠল কাঁপা কাঁপা গলায়। ভাইয়া রাগ করো না, আগে আমার পুরো কথাটা তো শোনো। কাব্য চুপটি করে বসে রইল, তানিশার প্রশ্নের কোনো উত্তর দিল না। তানিশা কাব্যকে এইভাবে চুপ থাকতে দেখে বলে উঠল। ভাইয়া, তুমি যেটা ভেবেছো আসলে কাহিনীটা তেমন নয়। এই বলে তানিশা শুরু থেকে শেষ পর্যন্ত হয়ে যাওয়া কাহিনী বলল কাব্যকে। সব শুনে কাব্য কিছু বলল না, শুধু এতটুকু বলল, বাড়ি যা তুই। ভাইয়া, মাইশার কোনো দোষ নেই। তোকে যেতে বলেছে। কাব্যের কথা শুনে তানিশা আর কিছু না বলেই চলে গেল। কাব্য কিছুক্ষণ বসে কিছু একটা ভেবে গাড়ি চালিয়ে চলে গেল। একরাশ ভয় নিয়ে বসে আছি তানিশার রুমে। কি করব এখন কিছুই বুঝতে পারছি না। ধুর, কেন যে আবির ভাইয়ার কাছ থেকে গোলাপটা নিতে গেলাম, কিন্তু না নিলেও তো ভালো লাগতো না। কিন্তু এখন কি করব? কাব্য ভাইয়া এখন আমায় কি করবে কে জানে, না জানি কতটা রেগে আছে। এমন সময় দরজায় টোকা দিল কেউ, সাথে সাথে ঘাবড়ে গেলাম আমি। বিছানা থেকে উঠে ধীরে ধীরে দরজার কাছে যেতেই তানিশা বলে উঠল। মাইশা, দরজা খোল, আমি আসছি। তানিশার কণ্ঠ শুনে ছোট্ট একটা নিঃশ্বাস নিয়ে দরজা খুলে দিলাম। ও ঢুকতেই আবার দরজা বন্ধ করে দিলাম। আমি তানিশার দিকে তাকিয়ে বললাম, বোন, এখন আমার কি হবে? আমি কেমনে বলুম? এই বলে ও চলে গেল ওয়াশরুমে। তানিশার কথা শুনে আরও ভয় পেলাম আমি। তারপর চুপটি করে তানিশার বিছানায় বসে রইলাম আর ভাবছি ভাইয়া আমার সাথে কি কি করতে পারে। রাত 9টা, তানিশার রুমে পায়চারি করছি আমি। তানিশার বিছানায় বসে মোবাইল গোতাচ্ছি। ইচ্ছে তো করছে কিছু একটা মেরে ওর মাথাটা ফাটিয়ে দেই। সারাদিনে কাব্য ভাইয়া বাড়িতে আসেনি, না জানি কোথায় গেছে। এদিকে কি করব না করব কিছুই বুঝতে পারছি না আমি। এমন সময় দরজায় নক করলো মামনি। মামনি গিয়ে দরজা খুলে দিলাম। দরজা খুলতেই মামনি বলল, তাড়াতাড়ি খেতে আয়। আমি কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করলাম, মামনি, কাব্য ভাইয়া আসেনি? না, আসেনি, আজকে তার দেরি হবে, কোনো এক কাজ আছে তাই। এই বলে মামনি চলে গেল। মামনির কথা শুনে আমি মনে মনে প্রচুর খুশি হলাম। তারপর খুশি মনে আমি আর তানিশা চলে গেলাম ডিনার করতে। ডিনার শেষে টেবিলের পাশে বসে আছি। এখন কোথায় ঘুমাবো? তানিশার বাচ্চায় তো ওর রুমে যেতে দিবে না, এখন তো ওই রুমেই যেতেই হবে। এমন সময় মামনি বলে উঠল, কি হলো, বসে আছিস কেন? যা রুমে গিয়ে ঘুমিয়ে থাক, কাব্যের ফিরতে দেরি হবে, তুই গিয়ে ঘুমিয়ে পড়। আমি আর কোনো কথা না বাড়িয়ে চলে গেলাম কাব্যের রুমে। রুমে ঢুকেই সোজা বিছানায় গিয়ে শুয়ে পড়লাম। ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে আমার। ঘুম আসছে না। অতিরিক্ত ভয় থাকলে ঘুম আসে নাকি? বেশ কিছুক্ষণ নড়ে চড়ে কাটিয়ে দিলাম, তারপর ঘুম আসলো না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি রাত 1টা বাজে। কাব্য ভাইয়া এখনও আসেনি। কেমন যেন টেনশন হচ্ছে আমার। এমন সময় দরজা খোলার আওয়াজে নড়ে চড়ে বসলাম আমি। কাব্য ঢুলতে ঢুলতে রুমে প্রবেশ করলো। রুমে ঢুকে দরজা বন্ধ করে দিয়ে সোজা আমার দিকে এগোতে লাগলো। চোখ তার পুরো লাল হয়ে গেছে। দেখে বুঝতে পারছি ভাইয়া ড্রিঙ্ক করেছে। ভাইয়ার এভাবে আমার দিকে এগোতে দেখে ভয়ে ঘাবড়ে গেলাম আমি।
তুমি ড্রিঙ্ক করেছো? কিন্তু তুমি তো ড্রিঙ্ক করো না। এক প্রকার ঘাবড়ে গিয়ে কাঁপা কাঁপা গলায় বললাম, আমি কাব্য ভাইয়াকে। এদিকে কাব্য ভাবছে সে কি করে ড্রিঙ্ক করলো। অফিসে নিজের রুমে বসে জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে শান্ত করছিল কাব্য। বারবার নিজেকে বোঝাতে ছিল যা হয়েছে তাতে মাইশার কোনো দোষ নেই। এসব ভেবে বেশ কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করতে পারলো কাব্য। এমন সময় রুমে আসলো লাবণ্য। আর লাবণ্য হলো কাব্যের খুবই ভালো বন্ধু। লাবণ্য রুমে ঢুকে বলল, মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম। এই বলে সামনে তাকাতেই কাব্য লাবণ্যকে দেখে হেসে বলল। আরে তুই, কি খবর, কেমন আছিস? লাবণ্য কাব্যের কথা শুনে হেসে ভিতরে ঢুকে বলল, ভালো। তোর খবর কেমন? এই তো চলছে। তা তুই কবে ফিরলি দেশে? আমেরিকার হাওয়ার ভাল লাগছে না নাকি? ফিরেছি কালকে। কাল ফিরলে আজ এসছিস কেন? কাল কি সমস্যা ছিল? দোস্ত রাগ করিস না, কালকে প্রচুর টায়ার্ড ছিলাম, সারাদিন ঘুমাইয়ে কাটিয়ে দিয়েছি, তাই আর আসা হয়নি। এখন বল, আমায় বিয়ে কবে করছিস? লাবণ্যের কথা শুনে কাব্য উচ্চস্বরে হেসে দিল। লাবণ্য কাব্যের হাসি দেখে বলল, তুই হাসছিস কেন? লাবণ্যের কথা শুনে কাব্য নিজের হাসি থামিয়ে বলল, হাসছি তোর কথা শুনে। কিছু বলছিস তুই? আমি তোকে বিয়ে করতে যাবো কেন? আর আমার বিয়ে হয়ে গেছে। কাব্যের কথা শুনে অবাক হয়ে লাবণ্য বলল, কি কবে, কখন করলি, বললি না তো? ওই তোর আমি বলিনি আমি বিয়ে করেছি? তোকে তো মেসেজ দিয়েছিলাম। আমি তো ভেবেছিলাম তুই মজা করছিস, সত্যিই তোর বিয়ে হয়ে গেছে? আরে সত্যি বিয়ে হয়ে গেছে। আর তুই তো আমার সব জেনেছি মজা মনে করিস। আর আমিও তো মজা করছি পাগল। তুই কি ভেবেছিস আমি সত্যি সত্যি তোকে বিয়ে করতে বলেছি? কাব্য লাবণ্যের কথা শুনে আবারও হাসলো। তারপর বলল, জানি আমি, বহুবার করেছিস। এই বলে আবারও হাসলো কাব্য। এদিকে লাবণ্যের কাব্যের হাসি দেখে বুকের ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। সেই ভার্সিটি লাইফ থেকে লাবণ্য কাব্যকে ভালোবাসে, কখনো সাহস করে বলতে পারেনি। আর যতবারই বলেছে ততবারই কাব্য মজা মনে করে তা উড়িয়ে দিয়েছে। তারপর হঠাৎ তাকে 1 বছরের জন্য আমেরিকা যেতে হলো জরুরি কাজে, যার কারণে আর বলা হয়নি সিরিয়াসভাবে। বলা হয়নি কাব্যকে তার মনের কথা। এই মুহূর্তে লাবণ্য কাব্যকে কাছে পাওয়ার পুরো নেশায় ছিল। এতদিনের ইচ্ছে এইভাবে নষ্ট হয়ে যাবে তা হয়তো ভাবতেও পারেনি লাবণ্য। লাবণ্য হালকা হেসে বলল, তা মিষ্টি কবে খাওয়াচ্ছিস? আমার কিন্তু ট্রিট চাই। কাব্য হাসলো, তারপর বলল, ঠিক আছে, তুই যেহেতু বিয়েতে ছিলি না, তা একটা ছোট্ট ট্রিট দেওয়া যায়। এই নিয়ে দুজনের মধ্যে গল্প শুরু। তারপর ওরা মিলে ঠিক করে রাতে একটা বড় ডিস্কে গিয়ে পার্টি করবে। কাব্য আর কিছু বলেনি। কাব্য বাসায় ফোন করে বলে দেয় তার আজকে ফিরতে দেরি হবে। কথা মতো রাতের সব কাজ শেষ করে তাড়াতাড়ি কাব্য বেরিয়ে যায় অফিস থেকে। রাতের ডিস্কে লাবণ্য সফট ড্রিঙ্কসের মধ্যে নেশাজাতীয় কিছু মিশিয়ে দিয়ে কাব্যের হাতে দিল। এমন সময় কাব্যের সাথে দেখা হয়ে যায় তার আরেক বন্ধু রিয়াদের, যার ফলে লাবণ্য কাব্যকে ড্রিঙ্ক খাওয়াতে পারলেও যেটা করতে চেয়েছিল সেটা করতে পারেনি। রিয়াদ গাড়ি করে কাব্যকে বাড়ি পর্যন্ত পৌঁছে দিয়ে চলে যায়। বর্তমানে কি হলো, কথা বলছো না কেন? না কিছু না, তুই সর, আমি ঘুমাবো। কাব্যর কথা শুনে আমি কিছুটা সরে বসলাম। ভাইয়া বিছানায় শুয়ে পড়লো। এমন সময় আমি বিছানা থেকে উঠে যেতে নিলে ভাইয়া আমার হাত ধরে বলল, কোথায় যাচ্ছিস তুই? না মানে কোথাও না তো, এই বলে আবারও বিছানায় বসে পড়লাম আমি। মাইশা বসতেই কাব্য এসে মাইশার কোমর জড়িয়ে ধরে ওর কোলে মাথা দিয়ে শুয়ে পড়ে। একদম নড়বি না। ঠিক আছে, আমি কাঁপা কাঁপা গলায় বললাম, তো তুমি কি আমার উপর রেগে আছো ভাইয়া? এই, তোকে ভাইয়া বলতে বারণ করেছে না? সরি, তোমার নাম ধরে রাখবো তাহলে? না, জামাই বলে ডাকবি। কি? কানে শোনস না তুই?
না মানে আমি সত্যি ওই নামে ডাকবো তোমায়? ওই নামে না ডাকলে তোকে অনেক বড় শাস্তি দেব। কি শাস্তি দিবা তুমি? কথাটা বলতেই কাব্য মুখ তুলে তাকালো আমার দিকে, যা দেখে রীতিমতো কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে আমার। এদিকে কাব্য মাইশার দিকে নেশা ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে। হঠাৎ কাব্য বলে উঠল, কি শাস্তি দেওয়া যায় বলতো? না, কোনো শাস্তি দেওয়া লাগবে না, আমি আর তোমায় ভাইয়া ডাকবো না। তা ঠিক আছে, কিন্তু এখন যে ভাইয়া ডাকলি তার জন্য তো একটা শাস্তি তোকে পেতেই হবে। আর তার সাথে দুপুরে তুই আমার প্রচুর রাখিয়েছিস, তার শাস্তিও তোকে পেতে হবে। কাব্যর কথা শুনে ভয়ে ঢোক গিললাম আমি। তারপর কাঁপা কাঁপা গলায় বললাম, বিশ্বাস করো, দুপুরে যেটা হয়েছে তাতে আমার কোনো দোষ ছিল না। ওই আবির ভাইয়া না বুঝে করেছিল, তারপর আমি তো তাকে বলে দিয়েছি আমার বিয়ে হয়ে গেছে। আর তোমার মতো এত সুন্দর ছেলেরে রেখে অন্য কারো দিকে তাকাবো কেন? সত্যি বলছিস? একদম সত্যি বলছি। এখন তাহলে একটা কিস কর। কাব্যর কথা শুনে আমার চোখ রসগোল্লার মতো হয়ে গেল, মুখ থেকে অটোমেটিক বেরিয়ে আসলো, কি? তুই কি কানে শুনিস না? কাব্য আমার দু গাল চেপে ধরে বলল, তুই কবে বুঝবি পাগলি? কি বুঝবো? আমার মাথা বুঝবে, তোকে কিছু বুঝতে হবে না। তোকে যেটা করতে বলেছে সেটা কর। না, আমি পারবো না, আমি ওগুলো পারি না। তুই পারবি না? না। সত্যি পারবি না? আমি কিছুটা ঘাবড়ে গিয়ে বললাম, আমি ওসব পারি না। আচ্ছা, গালে করলে চলবে? চলবে। তারপর আর কি মাইশা তার চোখ বন্ধ করে মাথা নিচু করে আস্তে করে কাব্যের গালে চুমু দিল। প্রথমে বাম গালে, তারপর ডান গালে, তারপর কপালে। এভাবে কাব্যের হাতের ইশারায় মাইশাকে বলছিল। আর মাইশা বেচারি আর কোনো উপায় না পেয়ে তাই করছিল। হঠাৎ কাব্য মাইশার মাথা ধরে মাইশার ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দিল। ঘটনাটা হঠাৎ করে হওয়ায় মাইশা পুরো ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। মাইশা কি হচ্ছে তার সব যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। পরক্ষণেই বুঝতে পেরে কাব্যের কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করছিল, কিন্তু ব্যর্থ সে। বেশ কিছুক্ষণ পর কাব্য মাইশাকে ছেড়ে দেয়। কাব্যের কাছ থেকে ছাড়া পেতেই মাইশা জোরে জোরে শ্বাস ফেলতে শুরু করলো। কিছুক্ষণ পর নিজেকে স্বাভাবিক করে বলল সে। এটা কি হলো? বিনিময়ে কাব্য কিছু বলল না মাইশাকে। তীব্রভাবে নিজের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ল। সকালে সূর্যের আলো মুখে পড়তে ঘুম ভাঙল কাব্যের। মাথাটা ঝিমঝিম করছে তার। হঠাৎই বুকের ওপর ভারী কিছু অনুভব করায় নিচের দিকে তাকালো। মাইশাকে বুকের ওপর শুয়ে থাকতে দেখে কিছুটা অবাক হলো কাব্য। হঠাৎই কাব্য কাল রাতে ঠিক কি হয়েছিল তা মনে করার চেষ্টা করলো, কিন্তু কিছুই মনে পড়ল না তার। সে আস্তে করে মাইশাকে ছাড়িয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। বেশ কিছুক্ষণ পর ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসলো কাব্য। মাথাটা প্রচণ্ড বেগে ভার হয়ে আছে তার। কাব্য তার মাথাটা ধরে সোফায় বসে পড়ল। কিছুক্ষণ পর সোফা থেকে উঠে নিচে চলে গেল। ঘুম ভাঙলো আমার। পাশে কাব্য না থাকায় আমি বুঝতে পেরেছি ভাইয়া উঠে চলে গেছে। তারপর আমিও বিছানায় উঠে ওয়াশরুমে চলে গেলাম। কিছুক্ষণ পর বেরিয়ে আসতেই কাব্য ভাইয়াকে বিছানায় দেখতে পেলাম। আমি কিছু বললাম না, চুপচাপ টাওয়াল দিয়ে মুখ মুছতে লাগলাম। হঠাৎই কাব্য ভাইয়া বলে উঠল, মাইশা, কাল রাতে আমার কি কিছু হয়েছিল? কাব্যর কথা শুনে আমি বুঝে গেছি ভাইয়ার কিছু মনে নেই। যাক, ভালো হয়েছে। আমি হালকা হেসে বললাম, কই না তো। তুমি কালকে ড্রিঙ্ক করে এসেছিলে, এটা কিন্তু ঠিক নয়। তুমি জানো কালকে তুমি তোমার মধ্যে ছিলে না, আর এসব চাইপাস খাবে না। কিন্তু তুমি তো এগুলো খাও না, কাল কেন খেয়েছিলে? মাইশার কথা শুনে কাব্য নিজেও অবাক। সত্যি তো, সে ওই সব খায় না। আর তার যতদূর মনে পড়ে কালকে লাবণ্যের দেওয়া শুধু সফট ড্রিঙ্কসেই খেয়েছিল। তাহলে কি ওটায় কিছু মেশানো ছিল নাকি?
অফিসে বসে আছে কাব্য আর ভাবছে তার সাথে কাল ঠিক কি হয়েছে, কিন্তু যতবারই ভাবার চেষ্টা করছে ততবারই ব্যর্থ সে, কারণ তার কিছু মনে পড়ছে না।